দেখ আমি জানি তুই রশনির কোনো ফ্রেন্ডকে নিয়ে আছিস। ওই ইয়ে রাখ রাখ, আর মানে মানে করতে হবে না। আমি ভালো ভালো জানি, নিজের সেটিংটা করিয়ে নাও যাও। ভাই তুমিও না। একে নিয়ে কোনো প্ল্যানিং আছে নাকি? ছি ছি ভাই, আমি অমন টাইপের ছেলে না। আর তুমি তো জানোই তোমার বউ কেমন। তার কলিজার সাথে উল্টাপাল্টা কিছু করার কথা ভাবলে আমাকে জিন্দা দাফন দেবে। সো বলতে পারো প্ল্যানিং আছে। বড় আন্টির তাহলে আর কষ্ট করে পাত্রী খুঁজতে হবে না। আচ্ছা শোন, যার জন্য কল করেছি রশনির পুরো বাহিনী মিলে ওকে খুঁজে বের করতে গিয়েছে। সো বি কেয়ারফুল। হুম। এদিকে রোশনিরা হাজার খোঁজার পরও অনুকে পায়নি। আমি তো কই ওর নামে পোস্টার ছাপাইয়া দাও উইথ হেডলাইন যে একটা কুত্তি হারাই গেছে। রোশনি, এটা কোনো মজার বিষয় না। আমাদের ফ্রেন্ড হারাই গেছে মানে তুই কি কোনো টাইমে একটু সিরিয়াস হইতে পারস না? না। তোর সাথে কথা বলতে এখন আমার বিরক্ত লাগে। ওই তুই কি কইলি? আমার সাথে কথা বলতে তোর বিরক্ত লাগে? তাহলে বলস কেন? কে বলছে তোকে আমার সাথে কথা বলতে? তোরা একটু থাম না প্লিজ। হঠাৎ কোথা থেকে অনু এসে ওদের কাছে যায়। ভূত! ভূতনি হবে। তোর প্রবলেমটা কি বলতো? আমারে কি বলস? আগে নিজের বাংলা গ্রামার ঠিক কর। ক্লাসে তো ঠিক মতো পড়ালেখা করস না, আবার আমারে লেকচার দেস। হ, তুই তো যেন পড়ালেখা কইরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেছস। উড ইউ গাইস ক্যান বি কিপ কোয়াইট? বাংলায় ক। এদের বাদ দে তো। দোস্ত তুই বল, এতক্ষণ কোথায় ছিলি? জানোস আমরা কত খুঁজছি তোরে। ওই কি আমাকে লগে আসছিল নাকি যে জানবো আমরা কত আর কেমনে সাচ্ছি? উফ, কমন সেন্সিং প্রাণী। উফ। অনু কোনো রকম কথা কাটিয়ে ব্যাপারটাকে ধামা চাপা দিল, কিন্তু তাদের মধ্যে রাতুলের এখনো ব্যাপারটা কেমন যেন ঘোরাতে লাগলো। বাট ওটা প্রকাশ করলো না। রাতে শুভ নিজের রুমে বসে কি যেন ভাবছে, আর ভেবে নিজে নিজে আবারও হাসছে। ওর ভাবনার মধ্যে বাধা দিয়ে ঠাস করে দরজা খুলে রোশনি ওর রুমে ঢুকে গেল। কিরে, আজকে তুই অনুর সাথে কি করতেছিলি? তুই জানলি কেমনে যে অনু আমার সাথে ছিল? এইটুকু জানা আমার জন্য কোনো ব্যাপার না। তুই এবার আমার প্রশ্নের উত্তর দে। তোর ভাবে বানানোর প্ল্যানিং করছিলাম। বাহ, যেদিন তুই প্রথম অনুরে দেখছিলি সেদিনই তোর লুইচ্চা মার্কা এক্সপ্রেশন দেখে আমি বুঝে গেছিলাম যে কুছ তো গড়বড় হোগা। আমি সত্যি ওরে ভালোবেসে ফেলেছি রে। গুড, কিন্তু আমি তোর জন্য ওরে কোনো ধরনের কনভিন্স করতে পারবো না। লাগবেও না। তুই হেল্প করতে গেলে উল্টা আরো সব বিগড়ে যাবে। ওই আমার সাথে ভদ্রভাবে কথা বলিস, না হলে কিন্তু। জানতাম। আচ্ছা বল, কালকে ট্রিট দিবি? ওকে ডান। তুই এত ভালো হয়ে গেলি কেমনে? যাই হোক, ট্রিট পাওয়া দিয়ে কথা। তারপর রোশনি রুম থেকে গেল। অন্তিকাকে একটা কল করলে কেমন হয় রে? কিসের অন্তিকা? অনু নামটাই সুন্দর। উফ, এইসব ভেবে নষ্ট না করে অনুকে একটা কল দেই। এদিকে অনু রাতুলের সাথে কথা বলছিল। হঠাৎ স্ক্রিনে শুভ নামটা ভেসে ওঠায়। অনুর বুকটা ধুকপুক করে ওঠে। আজকে অনুর কাছ থেকে নাম্বার নিয়েছিল শুভ। দোস্ত, আমি তোকে পরে কল করছি বলে অনু কলটা কেটে দেয়। রাতুলের কাছে ব্যাপারটা কেমন যেন লাগে। নিজের পছন্দের মানুষের কাছ থেকে এমন ইগনোরেন্স সে সহ্য করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, রাতুল অনুকে পছন্দ করে, সেই কলেজ লাইফ থেকে অনুকে ভালোবাসে, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কখনো বলতে পারেনি। কিন্তু এবার ঠিক করে নিয়েছিল যে ওকে নিজের মনের কথা বলে দিবে। কিন্তু কিন্তু হঠাৎ করে অনুর এমন আচরণ রাতুলের মনে অনুকে হারিয়ে ফেলার ভয় সৃষ্টি করে দিচ্ছে। এদিকে সারা নিজের ঘরে বেঘরে ঘুমাচ্ছিল। হঠাৎই তার ঘুমটা ভেঙে যায় নিজের শরীরে ভারী কিছু অনুভব করার ফলে। সারা কিছু বুঝে ওঠার আগে তার ঠোঁট কারো দখলে চলে যায়, কিন্তু অন্ধকার রুমে কাউকে দেখছেও না। 5 মিনিট পর অজানা ব্যক্তিটি সারাকে ছেড়ে দিল। সারা হাতে ল্যাম্পটা জ্বালিয়ে দিল। মৃদু আলোতে তার সামনে থাকা ব্যক্তিটাকে দেখে হকচকিয়ে উঠল সানা। আপনি? আরে বেবি, চিৎকার করছো কেন? আস্তে কথা বলো। অবশ্য তাতে আমার কিছু যায় আসে না, প্রবলেমটা তোমারই হবে। এই টাইমে আমার রুমে আসলেন বা কি করে? আর একটু আগে ওটা কি ছিল? আরে আরে, কাম ডাউন। এতগুলো প্রশ্ন কেউ একসাথে করে? আচ্ছা, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। ফার্স্ট অফ অল, তোমার সাথে দেখা করার জন্য আমার টাইম লাগে না। যখন মন চাইবে আমি তখনই আসবো, আর তুমি কিছু করতেও পারবে না। এরপরে আছে কিভাবে এসেছি। ওয়েল সো বলেই সেহের নিজের মাথা চুলকালো। বারান্দা টপকে এসেছি। সেহের আবারও সানার ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল।
এটা কি হলো? সেহের নিজের মুখটা সানার কানের কাছে নিয়ে গিয়ে বলল। তোমার তৃতীয় প্রশ্নের উত্তর। সানার মার কণ্ঠ শোনা যাচ্ছে, উনি মেবি এই রুমে আসছে। শেহের প্লিজ এখন যান, আম্মু রুমে আসতেছে। সেহের এবার সানার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। শেহের প্লিজ। সেহের চোখ টিপে উঠে আবার বারান্দা দিয়ে চলে যায়। সানার মা রুমে এসে সানার পাশে শুয়ে পড়লেন। এদিকে সানা ঘুমের ভান করেছিল, যেন তার মা মনে করেন যে ও ঘুমিয়ে আছে। ওর প্ল্যান সাকসেসফুলও হলো। সানার মা শুয়ে পড়ার পর সানা এবার নিজের ঠোঁটে হাত ছুঁয়ে নিজেই মুচকে হাসে। তারপরই বাড়ি জমায় ঘুমের রাজ্যে। পরের দিন বিকালে রশনি আর শুভ বসে পাবজি খেলছে। আরে এই শুভর বাচ্চা, ব্লু জনি কি তোর বউয়ের বিয়ে লাগছে নাকি? তাদের এখান থেকে বের হ। হঠাৎ একটা হাত এসে রোশনির ফোনটাকে তার কাছ থেকে এক টানে নিয়ে নিল। এতে রোশনি অনেক রেগে যায়। কোন এনিমি রে, আমার হাত থেকে মোবাইল নিস? রোশনি পিছনে ঘুরে দেখে ইয়াশ অগ্নি দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে রোশনি একটা শুকনো ঢোক গিল। নীল ভাইয়া রাগ করছো কেন? আমি তো জাস্ট এমনিই বলছিলাম, আসলে চিকেন ডিনারের খুব কাছাকাছি ছিলাম তো, তাই আর কি। চুপ, পড়া নাই লেখা নাই, সারাটা দিন খালি দুষ্টামি ফাজলামি এইসব নিয়ে পড়ে থাকে। বলেই ইয়াশ রোশনির হাত ধরে টানতে টানতে রোশনির রুমে নিয়ে যায়। তারপর ওকে পড়ার টেবিলে নিয়ে গিয়ে বসায়। নাও পড়া স্টার্ট করো। ও এ আবার হ্যাঁ, শোনো, আজকে থেকে আমি তোমার নিউ হোম টিউটর। পেছন থেকে রাশিদ খান রুমে এসে বলেন, হ্যাঁ ইয়াশ ঠিক বলছো, আজ থেকে ও তোমাকে ঘরে পড়াবে। রেহানাও রুমে আসে। হ্যাঁ, ঘরে এত ভালো একজন ব্রিলিয়ান্ট ছেলে থাকতে আবার বাইরে অন্য টিউটর খুঁজতে যাব কেন? আর টিউশনির টাকাটাও তো বেঁচে যাবে। আম্মুর কথা বাদ দিলাম, কজ আমার আগেই মনে হইতো যে এইটা আমার সৎমা। আজ তা প্রুভ হইল। কিন্তু আব্বু, তুমি আমার সাথে কিভাবে এই পেমেন্টটা করতে পারো? না, আমি এই বদনাময় গেবন আর রাখুন না, আজকেই হারপিক খাইয়া মইরা যাম। তোমার জন্য এটাই ভালো। চলো তো এখান থেকে। তারপর রেহানা আর রাশিদ রুম থেকে বেরিয়ে গেলেন। রোশনি এবার ইয়াশের দিকে তাকালো। ইয়াশের ঠোঁটের করে বাঁকা হাসি, সেটা দেখেই রোশনির পরাণ পাখি উড়ু উড়ু করা শুরু করে দিয়েছে। বইটা বের করো। রোশনির এখন ওই গানটা খুব করে মনে পড়ছে। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। কি হলো, বই বের করছো না কেন? ইয়াশের ঝাড়ি খেয়ে রোশনি কেঁপে উঠলো। কোন বইবে? ক্লিয়ারলি বলো। ড্যাম ইট। রোশনির এখন কান্না পাচ্ছে, কারণ ওর সাথে কেউ এভাবে কথা বলে না, কখনোই না। শুধু এই নীলটাই ওর সাথে এমন করে। কোনোভাবেই কান্নাটা চেপে রেখে বলল সে, কোন বই বের করবো? চলো ইংলিশ দিয়ে শুরু করি। ইয়াশ রোশনির পড়ার টেবিল থেকে ইংলিশ ফার্স্ট পেপার বইটা বের করলো। ইয়াশ রোশনিকে পড়াচ্ছে, রোশনিও চুপচাপ মাথা নিচু করে পড়ছে। সবই ঠিক আছে, শান্তশিষ্ট একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো ইয়াশকে নিয়ে। রোশনির এই রূপটা ইয়াশের ভাল লাগতেছে না। কি একটা অবস্থা মাইরি। ইয়াশ বারবার রোশনিকে মাথা তুলে দেখছে। রোশনির চোখ ছলছল করছে, নাকটা লাল হয়ে গিয়েছে, আর ঠোঁটও উল্টো গিয়েছে। মানে যে কোনো সময়ে বা যে কোনো টাইমে বন্যা আসতে পারে। বাট রোশনি যে ওর কান্নাটাকে আটকে রেখেছে, এটাই ইয়াশের সহ্য হচ্ছে না। শেষে আর না পেরে ইয়াশ বলেই ফেললো, এই এখানে এসো। শোনোনি কি বলেছি? এখানে এসো। রোশনি উঠে ইয়াশের সামনে গেল। বসো। উফ। ইয়াশ নিজে রোশনিকে টেনে ওর পাশে বসিয়ে দিল। ইয়াশ রোশনির থুতি ধরে মুখটা উঁচু করে ধরল, কিন্তু রোশনি বারবার ইয়াশের হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ ও কিছুতেই ইয়াশকে নিজের চোখের পানি দেখাতে চায় না। ইয়াশও ছাড়ছে না, ছাড়ার পাত্র নয় সে। রোশনিও হার মারবে না। ইয়াশের সাথে এক ধরনের হাতাবাই শুরু করে দিয়েছে সে। শেষে ইয়াশের সাথে আর না পেরে কেঁদেই দিল সে। রোশনির কান্না যেন নিনজা হাতির সিনজোর কান্নার আওয়াজের থেকেও বেশি। কিন্তু রোশনির রুম সাউন্ড প্রুফ, তাই ইয়াশও এবার বেঁচে গেল। এবারও বেঁচে গেল সে। রোশনি কান্না থামিয়ে টিস্যু দিয়ে নাক পরিষ্কার করা শুরু করলো। ইয়াশ দুই হাত গুজে ওকে দেখছে। জাওয়াজ পড়তে হবে না। ইয়াশের কথায় রোশনির খুশি যেন ধরা পায় না। সত্যি? আমি তাইলে যাই? এটা তোমার রুম, সো তুমি থাকো, আমি যাচ্ছি। যেমনটা মহারাজের ইচ্ছে তেমনটাই হোক। ইয়াশ রোশনির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। বা রোশনি, তোর তো এই কালা লেডি পাওয়া উচিত অ্যাক্টিং এর জন্য। কালা লেডি মানে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ডিয়ার নীল ডার্লিং, আমি জানি তো আমার চোখের পানি তুমি সহ্য করতে পারো না। এটা তোমার একমাত্র দুর্বলতা।
আর সেটাই আজ আমার অস্ত্র হলো। বলেই ডিপজল আঙ্কেলের মতো হাসতে লাগলো। তারপর রোশনি স্পিকারে নুক্কা মুক্কা গান প্লে করে উড়াধুরা নাচতে শুরু করলো। নাচতে নাচতে রোশনির চোখ পড়লো গেটের দিকে। ইয়াস গেটের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোশনিকে দেখছে। ওকে দেখে রোশনি একটা শুকনো ঢোক দিল। রোশনি গিয়ে গানটা বন্ধ করে দিল। ইয়াস এসে রোশনির সামনে দাঁড়ালো। এদিকে রোশনি জামা খামচে দাঁড়িয়ে আছে। ইয়াস গিয়ে রোশনির সামনের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল। বাচ্চা মেয়ে। বাঁকা হেসে বলল ইয়াস। রোশনিকে অবাক করে দিয়ে ইয়াস ওকে কিছু না বলে দুই পকেটে হাত ঢুকিয়ে গুনগুন করতে করতে চলে গেল। রোশনি হা করে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। যাক, বাঁচলাম। কালকে থেকে কোনো ছাড়াছাড়ি নেই কিন্তু। হঠাৎ ইয়াসের কণ্ঠ শুনে রোশনি আবারও দাঁড়িয়ে যায়, কিন্তু বাইরে এসে ইয়াসকে কোথাও দেখতে পায় না। এই বেটা আমার শান্তিতে বাঁচতে দিবে না। পরের দিন ভার্সিটিতে সবাই একসাথে ক্যান্টিনে বসে খাচ্ছে। সানা শক্তি একে অপরকে খাইয়ে দিচ্ছে, আর রোশনি কৌশিকা একে অপরকে। অন্তর পড়ছে আর দীপু ওকে হেল্প করছে। এনে দোস্ত খা। রাতুলের কথায় অনু খাবারটা খেয়ে নিল। অনু রাতুলকে খাইয়ে দিতে গেল, কিন্তু হঠাৎ যেন কোথা থেকে একটা সিটি বেজে উঠল। সেই শব্দটা শুনে অনু থেমে গেল। সেটা শোনা মাত্রই অনুর আচরণ কেমন যেন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ফ্রেন্ড, তাহলে এখন আসি আমি। কই যাস? আমার বাসায় একটু কাজ আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। তুই বাসায় কাজও করস? আচ্ছা, আমি তাহলে এখন আসি। বলে অনু সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। রাতুল এখনো ওভাবে বসে আছে। ওর কাছে অনুর আচরণ একদম মোটেও ভালো লাগছে না। রাতুলও উঠে চলে গেল। এর আবার কি হইল রে? কি জানি। অন্তর আর দিবু পড়ছিল। হঠাৎ অন্তরের পায়ে জোরে চাপ অনুভব করলো, কেউ পাড়া দিয়েছে। রোশনি সব সময় সামনের দিকে তাকিয়ে অন্তরের কথা আটকে গেল। অন্তরের পায়ে রোশনি না, অধরা পা রেখেছিল। সরি, আমি খেয়াল করিনি। অন্তর কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরার বাতাসে ওরা চুলগুলোর খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়েছে সে। ও হ্যালো। অধরার ডাকে অন্তরের ধ্যান ভাঙলো। ইটস ওকে। অধরার কিছু না বলে সেখান থেকে চলে গেল। এই মাম্মা, ক্রাশ ট্রাশ খাইছস নাকি? এত ফালতু কথা মাথায় ঘুরে কিভাবে? আরো আমাদের সিনিয়র। ভালোবাসে কি বয়স দেখে হয় নাকি রে? চুপ কর তো, আজাইরা কথা যত সব। এই দীপু, এটা দেখ তো। এটা বললি তো, দেখিস তোদের প্রেম হলেও আমি আগুন লাগাই দিব। বিকালে ফুটবল খেলে রোশনি বাড়িতে ঢুকছিল, তখন অ্যাক্সিডেন্টলি কেউ রোশনির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, আর রোশনি তার কোমর পেঁচিয়ে ধরে তাকে বাঁচায়। লাইক আল্ট্রা রোমান্টিক বাংলা অ্যান্ড হিন্দি সিনেমা। রোশনি দেখে এটা ওর ফুফাতো ভাই কাব্য, যার জন্য ইয়াসের হাতে ফার্স্ট টাইম মার খেয়েছিল। কারো পায়ের শব্দ পেয়ে রোশনির সামনে তাকিয়ে দেখে সিঁড়ির মধ্যে ইয়াস দাঁড়িয়ে আছে। আর ইয়াসের তখন এর ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হবে সেটা আপনারাই ইমাজিন করে নেন। ইয়াসকে দেখে রোশনির হাত আলগা হয়ে আসলো, আর কাব্য ওখানেই পড়ে গেল। কাব্য যে ব্যথা পেয়েছে সেদিকে রোশনির কোনো খেয়ালই নেই। ওর মাথায় শুধু একটা লাইনই ঘুরছে, জান বাঁচানো ফরজ। এদিকে ইয়াস রাগ করার বদলে উল্টো মুচকি হেসে দাঁড়িয়ে আছে, কিন্তু এই হাসিটা যে তার জন্য না সেটা খুব ভালো করে রোশনি বুঝতে পারছে। তাহলে ইয়াস কাকে দেখে হাসছে? রোশনির পিছনে ঘুরে দেখার আগে কোথা থেকে একটা মেয়ে এসে ইয়াসকে জড়িয়ে ধরলো, আর ইয়াসও মেয়েটিকে জড়িয়ে ধরলো। দেখেই বোঝা যাচ্ছে ইয়াস মেয়েটাকে দেখে ভীষণ খুশি। কিছুক্ষণ পর ইয়াস নিজেই মেয়েটাকে সরিয়ে দাঁড় করালো। কেমন আছো নোভা? এদিকে নোভাকে রোশনি চেনে, শুভর ফ্রেন্ড, কিন্তু রোশনির সমবয়সী। একবার ওদের বাড়িতে এসেছিল, তখন থেকেই ইয়াসের সাথে চিপকে থাকে। আমি ভালো আছি, তুমি কেমন আছো সুইটহার্ট? সুইটহার্ট? এইটা তো নীল ভাইয়া আমাকে বলে ডাকে। মনে মনে বললো কথাটা। ইয়াসের সাথে কিছুক্ষণ কথা বলার পর ওদের চোখ পড়ে বাকিদের উপর। নোভা গিয়ে এবার রোশনির সামনে দাঁড়ালো। তুমি রোশনি না? ও এমজি, কত বড় হয়ে গেছিস। আমরা না সেম এজ। হোয়াটএভার, বড় তো হয়ে গেছিস। হ্যাঁ, বেকার বসেছিলাম তো ভাবলাম একটু বড় হয়ে যাই। হাউ ফানি। বলেই রোশনির কাঁধে একটা হালকা করে ধাক্কা মারলো। রোশনিও এমনি হে হে করে মিথ্যে হেসে দিল। এই কাব্য, তুমি কেমন আছো? জি ভালো। কিছু খাও না নাকি? পুরো হ্যাংলা মাছের মতো লাগছে। আর বলে আবার সে উগারে হাসি দেওয়া শুরু করলো। হ্যাংলা নামেরও কোনো মাছ আছে? তোমার সাথে তো রোজই কথা হয়, কিন্তু ইয়াস এত বছর পর দেশে ফিরেছে, ওর সাথে একটু আড্ডা মারবো না? ইয়াস, তুমি চলো তো, তোমার সাথে অনেক কথা আছে।
বলে ইয়াসের হাত ধরে জাগাতে জাগাতে ও রুমে চলে গেল। কিন্তু এই ব্যাপারটা রোশনির মোটেও ভালো লাগছে না। রোশনি শুভর দিকে তাকিয়ে দেখে ওর রাগে কটমট করছে। এক পাগলের ভাত পায় না আরেক পাগলের রপ্তানি। মনে মনে বলল। রোশনি বড় বড় কদম ফেলে বাইক নিয়ে বেরিয়ে পড়লো। যখন ওর মুড খারাপ হয় তখন অজানা উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন ভার্সিটিতে আর একটুর জন্য বেঁচে গেলাম। আর 5 মিনিট লেট হলেই ওই নীল সাইকোটা আবার ঘাড় মোটকে খেত। রোশনি এগুলো ভাবতে ভাবতে দৌড়ে ক্লাসের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর পা থেমে যায় সামনে ইয়াস আর নোভাকে একসাথে হেসে হেসে কথা বলতে দেখে। ওরা দুজনে একসাথে ক্লাসের দিকে আসছে আর দুজনেই কোনো একটা ব্যাপার নিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রোশনি এর আগে ইয়াসকে কখনো এভাবে হাসতে দেখেনি, ওর সাথে তো নাই। রোশনি ক্লাসে না গিয়ে দেয়ালের পিছনে লুকিয়ে ওদের লক্ষ্য করতে লাগলো। হাঁটতে হাঁটতে ওরা ক্লাসের ভিতর চলে গেল। রোশনি বুঝতে পারছে না এখন ক্লাসে যাবে কিনা। বেশ কিছুক্ষণ পর নিজের মনকে বুঝিয়ে সুঝিয়ে ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালো সে। রোশনি গিয়ে দেখে ইয়াস নোভাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। নোভা এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। রোশনি সংকোচ নিয়ে বলল, মে আই কাম ইন স্যার? তুমি 10 মিনিট লেট। এত দেরি করে কে ক্লাসে আসে? কোথায় ছিলে এতক্ষণ? রোশনি কি বলবে ভেবে পাচ্ছে না। মানে স্যার ট্রাফিক ছিল। ও রিয়েলি? ট্রাফিক ছিল বলে দিলেই হয়। শোনো, এই কমন বাহানাটা অন্য কেউ বিশ্বাস করলেও আমি করি না। স্যার সত্যি ট্রাফিক ছিল। ইজ দ্যাট মাই ফল্ট? হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। এবার রোশনির সত্যি সত্যি মাথা গরম হয়ে গেল। না না, আর কন্ট্রোল করা যাবে না। রাগের মাথায় বলেই ফেললো একদম, স্যার ডিড আই ব্লেম ইউ? সবাই শকড। রোশনি রক্স 1.5 ঘন্টা পর। এই 5 জন একদম মাটিতে না লাগে। মানে প্লিজ সরি, আর কখনো এমন হবে না, মাফ করে দাও। বেয়াদবি করার আগে মনে ছিল না? এখন এইভাবে দাঁড়িয়ে থাকো। ভাইয়া প্লিজ এবার তো ছেড়ে দাও। প্রায় 1 ঘন্টার মতো এভাবে দাঁড়িয়ে আছি, আর একটু এভাবে দাঁড়িয়ে থাকলে আমি মাথা ঘুরে পড়ে যাব। নো মোর ওয়ার্ডস, নাহলে শাস্তি কিন্তু বেড়ে যাবে। ওই টাইমে ইয়াসের সাথে যে জবান চালিয়েছে তারপর থেকে ইয়াস ক্লাস করে ওকে নিজের ক্যাবিনে প্রায় 1.25 ঘন্টার মতো কানে ধরে ধরে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে। ভাইয়া আমার পা অনেক ব্যথা করছে। আর বলতে পারো না, এর আগেই পড়ে যেতে নিল, তা দেখে ইয়াস ওকে ধরে ফেললো। তোমাকে দিয়ে কিছুই সম্ভব না। আপনি অনেক খারাপ, আমি আর আপনার সাথে কথা বলবো না, ছাড়ুন আমায়। হঠাৎ দরজায় নক পড়ে। কে? ভাই আমি, রোশনি কি তোমার সাথে আছে? ইয়াস কণ্ঠটা শুনে বুঝতে পারে এটা তার নিজেরই ভাই কাব্য। ইয়াস এক ভ্রু উঁচু করে বাঁকা হেসে রোশনির দিকে তাকায়। কাব্যর কণ্ঠ শুনে রোশনি উঠে যেতে নেয়, দেখে ইয়াস ওকে আরো জোরে চেপে নিজের সাথে চেপে ধরেছে। আরে আরে সুইটার্ট, কোথায় যাচ্ছ? আমি বাইরে যাব। তাই বলেই ইয়াস ওকে উঠিয়ে জানালার সামনে নিয়ে গেল। তারপর ওর 2 হাত মুড়ে পিছনে নিয়ে জানালার পর্দা দিয়ে বেঁধে দিল। এগুলো কেমন? রোশনি কথা শেষ হওয়ার আগে ইয়াস ওর মুখটা বেঁধে দিল। তারপর ইয়াস গিয়ে গেটটা খুলে নিজের মাথাটুকু শুধু বের করলো। হ্যাঁ বলো। ভাইয়া রোশনি আছে? নেই। বলেই গেট লাগিয়ে দিতে যাচ্ছিল, দেখেই কাব্য আবার ঠেলে দাঁড়ালো। সবাই বললো তুমি নাকি ওকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছো। ওকে পুরো ভার্সিটি তো খুঁজে পেলাম না, তাই আর কি। হ্যাঁ নিয়ে এসেছিলাম, কিন্তু এখন নেই, কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি তো কোথাও পেলাম না। আচ্ছা আমি না বুঝতে পারছি না, রশনিকে নিয়ে তোর কি কাজ? ওর জন্য একটা গিফট ছিল, সেটা দেওয়ার জন্যই। ইয়াস লক্ষ্য করে দেখলো কাব্যর হাতে একটা শপিং ব্যাগ। ইয়াস একটানে ব্যাগটা ওর হাত থেকে নিয়ে নিল। তোর আর এক্সট্রা কষ্ট করতে হবে না, আমি ওকে গিফটটা দিয়ে দেবো। বলেই ঠাস করে গেটটা লাগিয়ে দিল। এবার গিয়ে রোশনিকে মুক্ত করলো। আপনার সাহস কি করে হয় আমাকে বেঁধে রাখার? আমার সাহসের সাথে নিশ্চয়ই তোমাকে আর নতুন করে পরিচয় করাতে হবে না, রাইট? কাব্য ভাইয়া কেন এসেছিল? বলেই ইয়াস শপিং ব্যাগটা রোশনির সামনে ধরলো। কি এটার ভিতর? ইয়াস খুলে দেখে একটা কালো রঙের ড্রেস। ওয়াও কি কিউট। তোমার পছন্দ হয়েছে? রোশনির উত্তর পেয়ে ইয়াসের পকেট থেকে লাইটারটা বের করে ও ড্রেসটাতে আগুন লাগিয়ে দেয়। পরক্ষণই তা পুরো ছাইও হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় রোশনির অবস্থা তো হতবাক। এটা আপনি কি করলেন? তুমি যা দেখলে তাই। কিন্তু কেন? ইয়াস রোশনিকে টেনে এনে নিজের কোলে বসিয়ে দিল। তুমি কাব্যর দেওয়া জিনিস ইউজ করবে না? আপনি নিজের ভাইয়ের সাথে
এমন কেন করেন? আগের বারও যাওয়ার সময় শুধুমাত্র কাব্যর কারণে আপনি আমার সাথে অতটা নির্দয় হয়েছিলেন। ইয়াসের কাছ থেকে সরে আসার চেষ্টা করতে লাগলো রোশনি আর বলল, সব প্রশ্নের উত্তর জানতে চেও না। কেন চাইবো না? আমার সাথে কেন এমনটা হলো? আমারও তো জানার বা জানতে চাওয়ার অধিকার আছে। না, নেই। আসল কথা হলো আপনি কাব্যর সাথে হিংসে করেন। শোনো, আমার মধ্যে এমন কিছুরই কমতি নেই যার জন্য আমার অন্য কাউকে দেখে হিংসে করতে হবে। অবশ্যই কমতি আছে, আর সেটা হলো আপনার বিহেভিয়ারে। একটা মানুষ কতটা নির্দয় হলে এভাবে অন্য একটা মানুষের শরীরে ব্লেড দিয়ে কেটে নিজের নাম লিখতে পারে। আমার এখন মনে আছে কতটা ছটফট করেছিলাম আমি। নীল ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। কখনো এমন ভুল হবে না। আপনার পায়ে পর্যন্ত পড়েছিলাম সেদিন, তবু আপনার হৃদয়ে একটু মায়া হয়নি। কিন্তু এখন যদি আমার মনে আপনার জন্য কিছু থেকে থাকে, সেটা হলো শুধুই ঘৃণা। আমি ঘৃণা করি আপনাকে। আই হেট। রোশনির কথা শেষ হওয়ার আগে ইয়াস ওর ঠোঁট দখল করে নিল। রোশনি ভাবতেও পারেনি ইয়াস ওর সাথে এমন কিছু করবে। রোশনির জীবনের এটা প্রথম চুম্বন। এর আগে সে এগুলো জাস্ট টিভির পর্দাতে দেখেছিল, আর আজ ওর সাথেই হচ্ছে, আর তার সাথে যাকে সে সব থেকে বেশি ভয় পায়। রোশনি জাস্ট অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইয়াস ওকে ছেড়ে দেয়। কি যেন বলছিলে? ইউ হেট মি, রাইট? কিন্তু দেখো, এখন তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে আমার নিঃশ্বাস জড়িয়ে গিয়েছে। এখন এদের আলাদা করতে পারবে না, সুইটহার্ট? এতক্ষণ রোশনি থমেরে বসেছিল, কিন্তু ইয়াসের কথাগুলো শুনে আবার কান্না পাচ্ছে। ইয়াস রোশনির গাল চেপে ধরল। রোশনি কান্না থামিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু পুরো লাল হয়ে আছে। ঠোঁট উল্টে ইয়াসের দিকে তাকিয়ে আছে সে। দেখো, তোমায় না খুব সুন্দর করে বোঝাচ্ছি, কাব্যের সাথে মিশবে না, আর না ওর দেওয়া কিছু ইউজ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? রোশনিকে ইয়াস নিচের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। শুনুন, রোশনি কারোর কথায় চলে না। আমি আপনার গোলাম না যে আপনি যা বলবেন তাই আমার মাথা পেতে মেনে নিতে হবে। আমি শুধু আপনার ইচ্ছের গোলামি করি। ভাবের জন্য রোশনি তা বলে দিয়েছে ঠিকই, কিন্তু এখন ইয়াসের এক্সপ্রেশন দেখে ভয় লাগছে। ইয়াস গিয়ে রোশনিকে দেয়ালের সাথে চেপে ধরলো, তারপর হঠাৎ পাগলের মতো ওর ঠোঁট কামড়াতে লাগলো। আপনি মানুষ নাকি? কিভাবে একজন মানুষ হয়ে অন্য একটা মানুষকে এত কষ্ট দেন? ইয়াস আরেকবার রোশনির ঠোঁটে কামড় বসিয়ে দিল। এইভাবে কেন করছেন এমন? ছাড়ুন আমায়। এটা ছিল আজকে কাব্যের কোমর পেঁচিয়ে ধরার শাস্তি। আপনি? ও মানে সব দোষ আমার? কই, আপনি যখন লোভার সাথে ঘোরাঘুরি করেন, জড়িয়ে ধরেন, হেসে হেসে কথা বলেন, তখন তো আমি কিছু বলি না। তোমার জেলাস ফিল হচ্ছে? ইয়াসের কথায় রোশনি থমকে গেল। সত্যি সত্যি কি তার জেলাস ফিল হচ্ছে? এখানে জেলাস ফিল করার কিছু নেই, আমি জাস্ট ন্যায় পরিণীতার কথা বলছি। আগে উচ্চারণ করা শেখো, ওটা পরিণীতা না, পরায়ণতা। হোয়াট এভার, আপনি বুঝেছেন তো? এই ইউনিভার্সিটির সব ছেলেই তো আমার ফ্রেন্ড। রাতুল, অন্তর, দীপু, ওরা তো আমার বেস্ট ফ্রেন্ড। সারাদিনই সাথে থাকে ওদের নিয়ে কিছু বলেছি আমি? হ্যাঁ, আমি জাস্ট বলেছি কাব্যের সাথে মিশবে না। হঠাৎ ইয়াসের কি হলো জানে কে জানে, রোশনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। যেটা বলছি সেটা মাথায় রেখো, নাহলে ওর থেকেও খারাপ কিছু ঘটতে পারে। যাও যাও, গেট লস্ট। মাথা মোটা লোক কোথাকার। ইয়াস চোখ রাখিয়ে ওর দিকে তাকালো। ওর এমন চাহনিতে রোশনি দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে ওর গ্যাংয়ের সাথে দেখা হয়। কোথায় ছিলি? আমরা পুরনো ভার্সিটিতেও তোকে পেলাম না। হ্যাঁ, কাব্য ভাইয়া আসছিল, তোরে অনেক খোঁজার পর না পাইয়াই তাই চলে গেছে। রাখতো ওই হালার কথা, যখনই সামনে আসে আমার ব্যান্ড বাজায় দেয়। বাদ দে তো, বাইরে চৌরাস্তা। এর আবার কি হলো? কাশিকার উদ্দেশ্যে বলতো। কাশিকা গিয়ে রোশনিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না শুরু করে দিল। জানোস, আমার বিএফ এর সাথে ব্রেকআপ হয়ে গেছে। তোরা সবাই অনেক খারাপ। ইয়াস ঠাস করে নিজের হাতে থাকা খাতাটা টেবিলে বাড়ি মারে, যার আওয়াজে রোশনি কেঁপে ওঠে। আমাকে কি তোমার জোকার মনে হয় যে এখানে তোমাকে এন্টারটেইন করার জন্য বসে আছি? ইয়াসের ঝাড়িতে রোশনি আবারও কেঁপে উঠল। আসলে ইয়াস রোশনিকে বাড়িতে করার জন্য হোমওয়ার্ক দিয়েছিল, কিন্তু রোশনি তা না করে উল্টো খাতার মধ্যে ডোরেমন এঁকে রেখেছে। আর ইয়াস যখন বিকেলে ওকে পড়াতে বসে তখন এসে দেখে এই অবস্থা। না ভাইয়া, আসলে ভুলে। লাইক সিরিয়াসলি ভুল করে গেছো? ভুল করে হাত, নাক, মুখ সব এঁকে ফেলেছো? না ভাইয়া, আমি আসলে টেস্ট করতে চাইছিলাম যে তুমি ডোরিমনকে চিনো কিনা। ও রিয়েলি? টেস্ট করছিলে? তা ম্যাম, আমি কি পাশ করেছি? রোশনির ভয়ে গলায় কথা আটকে যাচ্ছে। ইয়াস টেবিলে জোরে বাড়ি দিয়ে বলল,
আর ইউ কিডিং উইথ মি? ইয়াশ কিছুক্ষণ থেমে আবারও বলল, অনেক হয়েছে তোমার বাড়াবাড়ি। আজ তোমার একটা শেষ দেখেই ছাড়বো। স্কেল বের করো। বললাম না স্কেল বের করো। কানে ধরে উঠবোস করি? যতটুকু বলেছি ততটুকুই করো খালি। রোশনি কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। এখন ইয়াশকে স্কেল বের করে দিলে আরও খেপে যাবে। ইয়াশ নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারছে না। সামনে থাকা নিজের চশমাটা হাত দিয়ে জোরে চেপে ধরল সে, আর সেটা সাথে সাথে দুবড়ে মুছড়ে গেল। আয়না ফেটে কাজগুলো ইয়াশের হাতের ভিতরে গেঁথে গিয়েছে, রক্ত বেরোচ্ছে। রশনি স্কেল কই? ইয়াশের এমন ঠান্ডা কথায় রোশনির কলিজায় পানি শুকিয়ে যাচ্ছে। শেষে আর কোনো উপায় না পেয়ে বলতেই হলো। রোশনি আঙ্গুল দিয়ে ইশারা করে ড্রয়ারের দিকে দেখালো। ইয়াশ একটানে ড্রয়ারটা খুলে দিল। তারপর সামনে স্টিলের স্কেলটা এমন অবস্থা দেখে ইয়াশ জাস্ট স্পিচলেস হয়ে গিয়েছে, কারণ এটাকে পুরো রোল করে দিয়েছে রোশনি। এটা এখন আর কাউকে মারার বা খাতায় দাগ কাটার যোগ্যতা রাখে না। রোশনি কয়েকটা শুকনো ঢুক গিলে একটু একটু করে মাথা উঁচু করে ইয়াশের দিকে দেখালো। ইয়াশের অগ্নিদৃষ্টি দেখে আবারও মাথা নামিয়ে নিল সে। ইয়াশ নিজের চেহারাটা পিছনের দিকে নিয়ে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর রশনি! ইয়াশের চিৎকার শুনে রোশনি উঠে উল্টো দিকে দেয় দৌড়। রোশনি খুব জোরে জোরে হাঁপাচ্ছে। কোনো রকম আজ নিজের জানটা বাঁচিয়েছে সে। এই লোকটা জাস্ট অসহ্যকর। যেদিন থেকে এসছে আমার লাইফটা পুরো তামা তামা করে দিয়েছে। এখন প্রচুর রাগ হচ্ছে। উফ, কি করব? কিছু একটা তো করতেই হবে রাগ কমানোর জন্য। কিন্তু কি দেয়ালে ঘুষি মারি? এটাই ঠিক হবে ভেবেই 3, 2, 1 বলে যেই না দিতে যাবে তখনই নিচ দিয়ে কাব্যকে যেতে দেখে হাতটা থামিয়ে দিল সে। শুধু শুধু নিজের হাতে ব্যথা দিয়ে কি লাভ? এর থেকে ভালো ওই ব্যাটার উপরেই ঝাঁজ মেটাবো। এর জন্যই তো নীল ভাই আমাকে মেরেছিল। হ্যাঁ, আজকে এর একদিন কি আমার যতদিন লাগে আর কি। ভেবেই একটা শয়তানি হাসি দিল। তারপর জ্যোৎস্না খালার কাছে গেল। এই হটি, হোয়াটসঅ্যাপ? কি এর সাপ? সাপ? আরে ওটা সাপ না। যাই হোক, তুমি সারাদিন অনেক কাজ করো, এখন এই ঝাড়ু আর বেলচাটা আমাকে দাও। আরে না না, আমিই করতাছি, পরে আবার আমারই কাম বাড়াইবো। তুমি কি আমায় বিশ্বাস করো না জোস বেবি? হেতিরে আবার বিশ্বাস? মনে মনে বলো কথাটা। উফ, চাওয়ালা আলমগীর আঙ্কেলের কথা মনে পড়ে ভাইপো। ভাইপো, আগে আমার ঝাড়ু আর বেলচাটা দাও, আর তুমি চিল মারো। বলেই হাত থেকে বেলচার ঝাড়ুটা নিয়ে নিল সে। ও মা, এখন আবার চিল পামু কোনে? আরে ওই চিল না। আচ্ছা, তুমি গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করো। বলে জ্যোৎস্না খালাকে ঠেলতে ঠেলতে তার রুমে রেস্ট করার জন্য পাঠিয়ে দিল। আব আয়েগা আসলি মজা। রোশনি আবার সেই জায়গায় ফিরে এলো যেখানে কাব্যকে দেখেছিল, কিন্তু কাব্য এখন এখানে নেই। উফ, এতক্ষণ কার জন্যই বা দাঁড়িয়ে থাকবে? এখন আমারই খুঁজতে হবে। এই রে, আবার আসছে। রোশনি দেখলো কাব্য আবারও নিচ দিয়ে যাচ্ছে, তাই চান্সের ডান্স মেরে বেলচার সব ময়লা কাব্যর উপর দিয়ে ফেলে দিল। হোয়াট দ্য হেল! কাব্য চিৎকার শুনে রোশনির খুবই আনন্দ লাগছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। রোশনি নাচতে নাচতে পিছনে ঘুরে দেখে তার মা 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। হাই। উনি রোশনির কান মলে দিলেন। তারপর টানতে টানতে নিচে সবার সামনে নিয়ে গেলেন। নিচে শৌভিক খান, শাহানা বেগম উপস্থিত, মানে শুভর মা বাবা সহ বাড়ির বাকি সবাই ছিলেন। তুমি কাব্য ভাইয়াকে সরি বলো। ও আবার কি করছে রেহানা? ময়লাগুলো তো ওই কাব্যর উপর ফেলেছিল। হোয়াট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট? ওহো, রিয়েলি? তা তুমি হাতে ঝাড়ু নিয়ে কি করছিলে? জোস আন্টিকে হেল্প করছিলাম। রোশনি জোসটাকে জোস বলেই ডাকে। পানিটাও তো ঢেলে খাও না, তুমি আবার করবে জ্যোৎস্না খালাকে হেল্প? আহা থাক না, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, আর বকতে হবে না। আমার তো এই মেয়েকে এমনিও পছন্দ না। দেখো কি কাণ্ডটা করলে। আই অলসো ডোন্ট লাইক ইউ। আহা মিষ্টি বাচ্চা, বড়দের সম্মান করতে হয়। বড়দের না, যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের করতে হয়। আর আমি তো অসম্মানজনক কিছু বলিনি। ডোন্ট লাইক মি, সো হোয়াট? আই টোল্ড হার দ্যাট আই অলসো ডোন্ট লাইক হার অ্যান্ড ইটস এ পিওর ট্রুথ। শাহানা, চলো তো এখান থেকে। এই মেয়ের সামনে বসে নিজের সময় নষ্ট করার মানেই হয় না। আমিও তোমাকে এখানে বসে টিকটক ভিডিও দেখিয়ে চোখ দিয়ে রক্ত বের করাচ্ছি না। আর কাব্য ভাইয়া, আই এম রিয়েলি সরি ফর মাই মিস্টেক।
পারলে ক্ষমা করে দিও না, বাই বলে বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল। ছোট থেকে শুভর মা বাবা আর ওর বোন ওকে সহ্য করতে পারতো না, তাতে রোশনি কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন ছোট ছিল তখন ওদের টক্সিক্যাল কথাগুলো শুনে অনেক কাঁদতো, কিন্তু যখন বড় হলো তখন আর কাঁদে না, উল্টো তাদের কথা শুনিয়ে দেয়। এর জন্য অনেকে তাকে বেয়াদবও বলে, কিন্তু তাতে ওর যায় আসে না, কারণ ওর বয়স দেখে নয়, চরিত্র দেখে সম্মান করে। পরের দিন ভার্সিটিতে সানা লাইব্রেরিতে এসে একটা বই খুঁজছে। সেখানে এখন বেশি কেউ উপস্থিত নেই, বন্ধ হয়ে যাওয়ার টাইম, কিন্তু অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে যে সে এখানে একা না, কারো উপস্থিতি অনুভব করতে পারছে সে। পিছনে ঘোরার সাথে সাথেই সানা কারো বুকের সাথে বাড়ি খেলো। আউস! সামনে তাকিয়ে রেখে এটা সেই ঠোঁট কামড়। এটা সানার দুই পাশে দু হাত দিয়ে ওকে আটকে রেখেছে। শেহের, আপনি এখানে? তোমাকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। তা বলেন কলেজ? আমি বলেছিলাম না, আমার যখন মন চাইবে আমি তখনই তোমার সাথে দেখা করতে চলে আসবো, সেটা যেখানেই হোক। মিষ্টি খেয়ে চলে যাব। শেহের প্লিজ, আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। সেহের সানার কোনো কথা কানে তুলল না, ওর কোমর পেঁচিয়ে নিজের একদম কাছে এনে ওর ঠোঁট দখল করে নিল। সানা বাধা দেওয়ায় ওর হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরলো। কিছুক্ষণ পর সানা লক্ষ্য করলো কেউ এখানে আসছে। এদিকে সেহের কেউ সরাতে পারছে না। কেউ ওদের এভাবে দেখে নিলে কি অবস্থাটা না হবে। সানা কোনো উপায় না পেয়ে সেহের পায়ে লাথি দিল, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। শেষে দরজাটা খুলেই গেল। সানা শুধু চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছে। এই কি, আপনি এই টাইমে এখানে কেন? কারো কণ্ঠ শুনে সানা সামনের দিকে দেখায়, দেখে সেহের তার সাথে নেই, আর সামনে তাদের ভার্সিটির দারোয়ান দাঁড়িয়ে আছে। না মানে একটা বই নিতে এসেছিলাম, নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে বাইরে যান, আমি লাইব্রেরি তালা মারবো। সানার এখন চিন্তা হচ্ছে, কারণ ওর ধারণা মতে সেহের ভিতরে কোথাও লুকিয়ে আছে। কি আর করার, বের হতেই হলো। কিন্তু বাইরে এসে দেখে সেহের অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি বাইরে আসলেন কিভাবে? যেভাবে ভিতরে এসেছিলাম সেইভাবেই। মজা করছেন? আরে তুমি তো চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলে, তখনই দারুণ আসার আগেই বেরিয়ে গিয়েছিলাম। এখনো কিন্তু আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। বলেই সানার দিকে এগোতে লাগলো। তা দেখে সানা দৌড়, আর সেহের ওর পিছনে ওকে ধরার জন্য দৌড় দিল। একের পর এক ঢোক গিলেই চলেছে রোশনি, কিন্তু তারপরও বারবার তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ভয়ে মুখ দিয়ে গান বের হচ্ছে। ভয় লাগলে রোশনি গান গায়, আর এটা রোশনির সায়েন্স, কারণ তার সামনে যে স্বয়ং তার যমরাজ হাতে শাস্তি দেওয়ার জন্য দণ্ড নিয়ে বসে আছে। যমরাজ বলতে কাকে বোঝানো হয়েছে তা নিশ্চয়ই বুঝে গিয়েছেন, অবশ্যই ইয়াসকে। আর তার হাতের শাস্তি দণ্ডটা মানে স্কেল। ইয়াস নিজে গিয়ে স্কেল কিনে নিয়ে এসেছে, তাও আবার রোশনিকে মারার জন্য। কালকে উঠে দৌড়ে চলে যাওয়ার শাস্তি তো আছেই, সাথে আজকে আবার নতুন শয়তানির শাস্তিও পাবে। আজকেও রোশনি হোমওয়ার্ক করেনি, আর খাতার মধ্যে রিপোর্ট ভিডিওর ছন্দ লিখে রেখেছে। আমার ভাবতেও যেন কেমন লাগছে তুমি আমার স্টুডেন্ট। চুমু খাওয়ার সময় এমন লাগে নাই? শেষরা বেটা, আজকে আর তোমার রক্ষে নেই বলেই স্কেলটা হাতে নিলাম। ভাইয়া মাফ করে দেওয়ার, কখনো এমন হবে না। আজ পর্যন্ত কয়বার এই কথাটা বলেছো হিসেব আছে? রোশনি ডানে বামে মাথা নাড়লো। ব্যাপার না, আমি গুনিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত যতবার ওই লাইনটা বলেছো ঠিক ততগুলি হাতে বাড়ি পড়বে। প্লিজ সরি। আরেকটা বেড়ে গেল বলেই রোশনি হাতটা টেনে ধরলো। তারপর স্কেলটা দিয়ে ইয়াস মারতে যাবে, তার আগেই রোশনি কেঁদে দেয়, যা ইয়াসের সহ্যের বাহিরে। মানে রোশনির চোখের পানি। বেচারার আর কি করার, টেনে নিতে হলো নিজের মাঝে, নিজের বুকের মাঝে। রোশনি সরে আসতে চাইলে ইয়াস আরো টাইটলি জড়িয়ে ধরে। তুমি বড্ড অবাধ্য, কিন্তু আমিও তোমাকে বাধ্যতায় বদ্ধ করতে চাই না। আমার এই রশনিটা কি পছন্দ, বা হয়তো তোমার এই অবাধ্যতাটা, কেয়ারলেস আচরণই আমাকে তোমার প্রেমে ফেলেছে। সে যাই হোক, এখন ভয় তোমাকে নেই। জানি না কখন এমন কিছু করে বসো যার জন্য তোমাকে কাজে বন্ধ করতে হয়। মনে মনে ভাবলো ইয়াস একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ইয়াস রোশনিকে নিজে থেকে ছড়িয়ে নিল, তারপর ওর গাল চেপে ধরলো। এটা লাস্ট টাইম, এরপর থেকে আর কোনো ছাড়াছাড়ি নেই। মুখে রাগী ভাব ফুটিয়ে বলল। তারপর ওর মুখটা ঝাড়া দিয়ে ফেলে সেখান থেকে উঠে চলে গেল। রোশনি ওর যাওয়ার দিকে মুচকি এসে তাকিয়ে আছে। ইয়াসকে ভয় পেল, ওর এই জিনিসটা খুব বেশি ভালো লাগে। তবে যাই হোক, আজকের জন্য তো মার খাওয়া থেকে বেঁচে গেল। পরের দিন ভার্সিটিতে। দোস্ত, আজ 3 দিন আমার কোনো বফ নাই। এই জিনিসটা কি ভালো দেখায় বল? একটা প্রেস্টিজের ব্যাপার আছে না? আমাগো বাড়ির সামনের এক কাসালির লগে সেট কইরাই দেই। কে এটা? কিউট আছে নাকি? হ, অনেক কিউট একটা বুড়ি আছে, আর ওইটা রোজ সকালে ঝুলতে ঝুলতে বারান্দায় আহে।
তারপর কুলকুলা কইরা নিচে থু কইরা ফালায়। ইয়াচ্ছি। বেশি চিচি কইরো না, পরে একটা বুড়িওয়ালা লোকেই বিয়া হইব। তুই তো চুপই থাক, আমার সুখ তো তোর সহ্যই হয় না। ভাই ও বোনেরা ঝগড়া না করে শান্তিপূর্ণ মহল বজায় রাখো। হঠাৎ সেখানে একটা পিয়ন এসে ওদের সামনে দাঁড়ায় আর বলে ইয়াশ নাকি রোশনিকে ডেকেছে। রোশনি ওঠে সেখানে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার মাঝে কারোর সাথে বাড়ি খেয়ে পড়ে যেতে নেয়। সামনের ব্যক্তি ওকে ধরতে যাওয়ার আগেই ও নিজেকে সামনে নেয়। সরি, আসলে দেখিনি। নো ডোন্ট সে সরি, ইটস অ্যাকচুয়ালি মাই ফল্ট। আরে রোশনি না? আপনি চিনেন আমায়? আরে আমাকে চিনতে পারছো না? ওই যে সেদিন তোমাকে তোমার বাসায় দেখতে গিয়েছিলাম যে, বাবা গো বাবা কি অ্যাকশনটাই না দেখালে। বাই দ্য ওয়ে, আমাদের তো পরিচয়টাই হলো না। আমি নাহিদ রহমান। ওকে বলেই চলে যাচ্ছিল দেখে নাহিদ আবার ওর পথ আটকে দিল। আরে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসিনি যে এভাবে আমাকে দেখে ছুটতো। এক্সকিউজ মি, রোশনি এনায়েত খানের কাউকে দেখে ছোটার প্রয়োজন হয় না। উল্টো মানুষ তাকে দেখে ভয়ে ছুটে পালায়, যেভাবে সেদিন আপনারা পালিয়েছিলেন। ওহ কাম অন, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট এমনি মজা করলাম। মজা করে হয়ে গেলে এবার আমি আসি। বলেই নাহিদকে পাস করে চলে আসে সে। নীল ভাইয়া ডেকে, আয় হায় আপনার এই অবস্থা কেন? রোশনি এসে দেখলো ইয়ার দু হাত গুজে জল শক্ত করে বসে আছে আর চশমার গ্লাসটা একদিক দিয়ে একটু ভাঙা। সেটা জানার জন্যই আপনাকে এখানে উপস্থিত হতে বলেছি। হ্যাঁ? ইয়াশ গিয়ে রোশনির সামনে দাঁড়ায়, তারপর ওর চশমাটা খুলে রোশনির সামনে ধরে। এটা তুমি করেছো তাই না? রোশনি এবার ডানে একবার বামে একবার মাথা নাড়ালো। শাট আপ। কিছুই তো বললাম না। ইয়াশ চোখ রাগিয়ে তাকালো। এ মানে ভুলে। কত ভুল হয় তোমার? এত ভুল তো মানুষ ভুলও করে না। ভাইয়া আপনাকে তো চশমা ছাড়াও সুন্দর লাগে। রোশনি কথাটা ইয়াশের হাত থেকে বাঁচার জন্য বলল। এতে ইয়াশ আরো খেপে যায়। রোশনির হাতের কবজি শক্ত করে ধরে নিজের মুখের একদম কাছে নিয়ে আসে। এসব লেম কথাবার্তা একদম বলবে না। চশমা আমি স্টাইল করার জন্য পরি না, আমার মাইগ্রেন ইস্যুর জন্য পরি। এটা নর্মালি বললেও হতো। নেক্সট টাইম থেকে যেন আমার গ্লাসেস নিয়ে ফাজলামো করতে না দেখি। যাও, গেট লস্ট। এত ভদ্র শান্ত শিষ্ট লক্ষ্মী একটা ছোট বাচ্চা মেয়ের সাথে যে কিভাবে এতটা রুড বিহেভ করে বুঝি না। রোশনি মাঠে হাঁটছিল আর এসব ভাবছিল। তখনই হঠাৎ কে যেন লাফ দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। আম্মু, চামচিকা। আরে চামচিকা না, নাহিদ। উফ, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। সরি, আমি একদমই চাইনি। ওকে বলে আবারও চলে যাচ্ছিল। আচ্ছা তুমি আমার থেকে এত পালিয়ে বেড়াচ্ছ কেন বুঝতেছি না। আমার কাজ আছে। কি কাজ? আপনাকে বলতে বাধ্য নই। কেন, একজন ফ্রেন্ড হিসেবে কি জানার অধিকার নেই? ও হ্যালো, আমরা আবার কোন জন্মের ফ্রেন্ড হলাম? না হলে কি হয়েছে, এখন হতে পারি না? ভাই, আমার আজেরা পেঁচাল পাওয়ার টাইম নেই, তাই এখন বিদায় হন। আমি কি তোমায় বিরক্ত করছি? অমনেই কিছু বলে দ্রুত কদমে সেখান থেকে চলে আসলো। কিরে মামা, এই নতুন মালটা আবার কে? কি জানি। আজকে চতুর্থ দিন, আমার কোনো বফ নাই। আবার? দোস্ত শুন না। হঠাৎ সুর পাল্টে গেল। আরে তোর সাথে তো আমি সবসময়ই ভালোবাসার সহিত কথা বলি। আচ্ছা কন। না মানে ভাবতেছিলাম যে আমাদের নতুন অ্যাকাউন্টিং টিচারটারে পটায় ফেলুম। উফ যা হট না। আর তোর তো ফুফাতো ভাইও হয়, সো একটু লাইন করে দে না। রোশনির আজ কেন যেন প্রথমবার কৌশিকের কথায় রাগ উঠছে, কিন্তু এদের শিনচ্যান আর ডোরেমনের থেকেও বেশি ভালোবাসে রোশনি, তাই কিছু বলতেও পারছে না। দোস্ত দেখ, তুই তো জানোসই আমি তোরে কত ভালোবাসি, তাই তোর খারাপ তো আর চামু না, তাই না? হেই, নিজের ভাইয়ের ব্যাপারে কি আর কমু, কিন্তু তোরেও যেহেতু ভালোবাসি তাই বলতে তো হইবই। হি ইজ এ অ্যালকোহলিক আর অনেক লুচ্চাও, সারাদিন মাইয়া পাঠানোর ধান্দায় থাকে। ওই ওই ওই, কোনো খবর শুনছিস তোরা? কিসের খবর? আর তুই বা কোথা থেকে দৌড়ে আসলি? একটা খবর শুনে আসলাম। কি খবর? আমাগো ডাইনা ম্যাম নাকি নতুন চালের পর ক্রাশ খাইছে, তাও আবার পুরোই ডিপলি। ওমা ওমা, শেষে কিরাই ডাইনিও ছাড়লো না। কি কইলি? আমি এর প্রতি তীব্র নিন্দা জানাই। আমাদের অবশ্যই এই ব্যাপারে প্রতিবাদ করা উচিত।
রোশনি ডায়না ম্যাডামের রুমের দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। কি রে মাম্মা, কই যাস তোরা? এরে ধর, ডায়না ম্যামের বিরুদ্ধে আন্দোলন করতে যাইতাছে। মানে? পরে বোঝামু, আগে তোরা এরে ধর। অন্তর গিয়ে রোশনির পথ আটকাল। সামনে থেকে সর। বেপ্পি তাকা আমার দিকে। সরবি নাকি? শুনতো, ওই দেখ, ওই যে অধরা যাইতেছে। রোশনির কথায় অন্তর ফুল ব্ল্যাঙ্ক হয়ে অধরাকে দেখার জন্য এদিক ওদিক তাকাতে থাকে। তোরে দিয়ে জীবনে পড়ালেখা ছাড়া আর কিচ্ছু হইব না। আকাম্মা কোথাকার বলেই অন্তরের মাথায় একটা চাপড়া মারল। কিন্তু অধরা? হাই রে অধরা, মাজুন রোশনি তোরে বলদ বানায় গেছে। সানাও অন্তরের মাথায় চাপড় দিয়ে চলে গেল। দোস্ত যাস শালা বলে দীপু একটা মেরে দিল। ম্যাম, আপনার লজ্জা হওয়া উচিত। নিজের 30 বছর হয়ে কিভাবে একটা 24 বছরের বাচ্চা ছেলের উপর ক্রাশ খান। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। হোয়াট ইজ হি সেইং? আর রাতুল, তুমি ওর মুখ চেপে ধরে রেখেছো কেন? রোশনি এগুলো বলছে ঠিকই, কিন্তু ডায়না ম্যাম কিচ্ছু বুঝতে পারেনি, কারণ একদম ঠিক সময় রাতুল এসে ওর মুখ চেপে ধরে। না মানে ম্যাম, ওর মাথায় একটু প্রবলেম আছে, সেটা তো জানেনি। আজকে ওষুধ খেয়ে আসেনি, তাই এই অবস্থা। ইউ, এই মেয়েটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। কি হচ্ছে কি এখানে? কণ্ঠস্বরটা শুনে সবাই পেছনে তাকালো। ইয়াশ এসেছে দেখে ডায়না ম্যাম নিজের চুলগুলো হাত দিয়ে নেড়ে আরে কিছু না, এই বাচ্চাগুলো জাস্ট আমার তারিফ করছিল। বলছিল ডায়না ম্যাম কত স্মুথলি তাদের পড়া বুঝিয়ে দেয়, অ্যান্ড অলসো উনি কত হট অ্যান্ড বিউটিফুল দেখতে, তাই না বাচ্চারা? আচ্ছা, তোমরা এবার সবাই বাইরে যাও, স্যারের মেবি আমার সাথে কথা আছে। না না, আমি রশনিকে খুঁজতে বেরিয়েছিলাম। এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম সবাই এখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, তাই আমিও আসলাম। এটা শুনে ডায়নার মুখটা জাস্ট ফিকে হয়ে গেল। আচ্ছা তাহলে এবার আমরা আসি বলে রোশনি হাত ধরলো বাইরে যাওয়ার জন্য, কিন্তু এবার রোশনি ছাড়িয়ে না দিয়ে উল্টো ইয়াসের হাতের ভিতর হাত ঢুকিয়ে দিল। ডায়না ম্যামের দিকে একটা কিলার লুক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো সে। দোস্ত, রোশনির কি হয়েছে রে আজকে? তোরে মনে হয় জিনে কাতুকুতু দেয়। আচ্ছা, যদি কোনো লাভি ডাভি ব্যাপার হয়? উফ, এই মাইয়াটার মাথায় সবসময় এগুলাই ঘোরে। দ্যাটস নান অফ ইয়োর বাপের বিজনেস। বাপে যাবি না। আরে যা যা, গরিবের ডলি বিন্দ্রা। তোরা একটু থামবি প্লিজ? রোশনি বেশ হাসি খুশি হয়ে ইয়াসের সাথে দুলতে দুলতে বেরিয়ে আসলো। তো নীল ভাইয়া, আমরা এখন কোথায় যাচ্ছি? ইয়াস হা করে তাকিয়ে আছে রোশনি দিকে, কারণ সাধারণত ওর হাত ছাড়ানোর জন্য উন্মাদ হয়ে ওঠার কথা, কিন্তু আজ পুরো আবহাওয়াই চেঞ্জ। কি হলো ভাইয়া? ইয়াসকে ঝাঁকিয়ে বলল, না শপিং করতে যাব। ও আচ্ছা, কারে বসো, আমি ড্রাইভ করি। শিওর। ইয়াস রোশনিকে চাবিটা দিয়ে দিল। রোশনি নিজের মতো ড্রাইভিং এ ব্যস্ত, কিন্তু ইয়াস এখনো হা করে তাকিয়ে আছে। রশনি, আর ইউ ওকে? না মানে আজকে এত ভদ্র লক্ষ্মী মেয়েদের মতো আছে তো, তাই সন্দেহ হচ্ছে। ইয়াসের কথায় রোশনি জোরে ব্রেক মারে। রশনি কি করছো? ঠিকই তো, আমি এসব কেন করছি? এই ব্যাটার জন্য সবার সাথে ঝগড়া করতেছি? পাগল টাগল হয়ে গেলাম নাকি? সে যাই হোক, এখন নিজেকে নর্মাল রাখতে হবে। মনে মনে ভাবলো রোশনি। রশনি, আমাদের পিছনে থাকা মানুষের হর্ন বাজছে, শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি মুভ অন করো। ইয়াসের চিৎকার রোশনি তাড়াতাড়ি আবার ড্রাইভিং এ মনোযোগ দিল। সব শপিং ব্যাগ ইয়াসের হাতে, আর রোশনি আরামসে কোক খেতে খেতে আসছে। ইয়াস সব ব্যাগগুলো গাড়ির পিছনে রেখে দিল। আহা নীল ভাইয়া, তুমি না আজকাল বড্ড স্লো হয়ে গিয়েছো। নিজে তো আরামে ঘুরছো, তাই মানুষের পরিশ্রম চোখে পড়ে না। এখানে কি তুমি এই মানুষ ওয়ার্ডটাকে দিয়ে নিজেকে বুঝিয়েছো? অবশ্যই। এই ব্যাগগুলো তো আমি এক হাতেই নিতে পারবো। তাই না? ওরা কথা বলছিল, তখন ইয়াস খেয়াল হলো কিছু ছেলে রোশনির দিকে বাজেভাবে তাকিয়ে আছে। একটা ছেলে তো বলাও শুরু করে দিল, আরে একা একাই খাবি নাকি? আমাদের একটু টেস্ট করাও, মানে কোকা কোলা আর কি। ওর কথায় বাকিগুলো হাসতে লাগলো। এদের তো আমি। ভাইয়া প্লিজ, এটা বাজে ছেলে, এদের সাথে লেগো না। রশনি তুমিও প্লিজ। ইয়াসের রাগে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু রোশনির জন্য কিছু বলতেও পারছে না। গাড়িতে এসে বসো। ইয়াস গিয়ে গাড়ির দরজা খুলে দিল রোশনির জন্য, কিন্তু রোশনির কোনো সারা শব্দ না পাওয়ায় যেই না পিছনে ঘুরে দেখবে, তার আগেই কিছু ভাঙার শব্দ পায় ইয়াস। পিছনে ফিরে দেখে ছেলেটা মাটিতে রোশনির পায়ের সামনে পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। ইয়াস অবাক হয়ে ওর দিকে তাকায়। আসলে কি বলতো নীল ভাইয়া, কথা আছে না, শেয়ারিং ইজ কেয়ারিং।
ওরা এত করে কোক খেতে চাইলো, তাই একদম পুরো বোতলটা সহ দিয়ে দিলাম। আর তুমি তো জানোই আমি কত দয়ালু, কেউ আমার থেকে কিছু চাইলো আর আমি কি না দিয়ে পারি বলো? মোরাল অফ দ্য স্টোরি, রোশনি চায়নি যে ইয়াশ ওদের মারুক, কারণ ও জানে ইয়াশ কিছু করতে গেলে তার একদম শেষ অবস্থা করে ছাড়বে। তাই ও নিজেই ছেলেটার মাথায় কোকের বোতল ভেঙে দিয়েছে। আর হ্যাঁ, মাথায় বোতল ফাটানো আর পা দিয়ে পেঁচিয়ে ফেলে দিয়ে তার মুখ পা দিয়ে চেপে ধরে রোশনির স্পেশাল অ্যান্ড ফেভারিট টেকনিক। সেখানে সবাই হা করে তাকিয়ে আছে। এই যে আপনারা যখন আমাকে এই ছেলেটা বাজে কথা বলছিল তখন তো একজন এসব প্রতিবাদ করলেন না, আর এখন ফ্রিতে তামাশা দেখছেন। যাই হোক, আপনাদের মানসিকতাই এমন, বলে লাভ নেই। কিন্তু এখন সিনেমা শেষ হয়ে গিয়েছে, সো আসতে পারেন বলেই গাড়িতে গিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পর ইয়াশও গিয়ে ড্রাইভিং সিটে বসলো। রোশনি বুঝতে পারছে যে ইয়াশ কিছু বলতে চায়। আমি জানি আপনি আমাকে কারে বসে ওদের মারতে যেতেন, কিন্তু আমি তো চাইনি, কজ আমি জানি আপনি গেলে ওদের একেবারেই মেরে ফেলতেন। সো গিল্টি ফিল করতে হবে না। বাহ, বেশ ভালো জেনে গিয়েছো আমায়। সামনের দিকে তাকিয়ে বলো, খুব ভালো করে। দেন ইউ আর রং, কারণ আমি কখনোই সব মারপিট করতে যেতাম না, তাও আবার তোমার জন্য। বুঝলেন, আমি একজন বিজনেসম্যান অ্যান্ড প্রফেসর, কোনো গুন্ডা না। আর একজন ছেলে হয়ে বুঝি বিড়ালের সামনে মাছ রেখে দিলে তো মুখ দেবেই। এটা ভুল। শুনুন, যে ভালো হয় সে ওই মাছের সামনে বিড়াল নয়, বরং ওই মাছের হেফাজতে রাখার পাহারাদার হয়। আর পাহারাদারদের থেকে তো আর বিড়ালদের সংখ্যা বেশি, তাই সেক্ষেত্রে মাছগুলোকে আমার মতো হতে হবে, নইলে বিড়ালের সামনের বলির মাছ হয়েই থাকো। খুব কথা শিখে গিয়েছো দেখছি। জি, আমার পাঁচটা এনজয় ঠিক আছে। ইয়াশ এইসব আউল ফল কথায় বিশ্বাস করে না। ও জাস্ট রোশনিকে খ্যাপানোর জন্যই কথাটা বলেছে, যা রোশনিও বুঝতে পারছে। কিছুক্ষণ পর, ভাইয়া একদমই না, আমার কথা না শুনে মতামত দিলে। আমি জানি তুমি কি চাইবে। ভাইয়া এমন করো না প্লিজ, আমি ড্রাইভ করব। তোমাকে একবার করতে দিয়ে দেখেছি, যা সিন দেখালে তারপর আর কোনো মতেই না। আমার হবে না প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পরও ইয়াশ দিল না। দেখেই রোশনি মনটা খারাপ করে মুখ গোমরা করে বসে আছে। ইয়াশ রোমান্টিক পরিবেশ ক্রিয়েট করার জন্য একটা গান প্লে করলো। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন, বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের চাউনিতে বুক, কতটা গলতে বাকি, কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের চাউনিতে বুক, কতটা গলতে বাকি। তোকে পেতে সব হারাতে যাব নীলছে নির্বাসন, তোকে পেতে সব হারাতে যাব নীলছে নির্বাসন, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। ইয়াশ দেখলো রোশনি গান শুনে প্রায় ঝিমুচ্ছে। এই প্রবলেম? ভাইয়া ড্রাইভ করতে দিচ্ছে না, অন্তত একটা গান তো আমার পছন্দের প্লে করো। তোমার যে গান পছন্দ সেটা প্লে করতে পারো। রোশনি খুশি হয়ে নিজের পছন্দের গান দিল। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी, तेरी ऐसा लगा दर्द ऐसा जगह, तेरी ऐसा लगा दर्द ऐसा जगह, चोट दिल पे बुखाए मजा आ गया, मेरे रश के कमर, मेरे रश के कमर, तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया, बरकसी गिर गई काम निकल गई, बरकसी गिर गई काम निकल गई, आग ऐसी लगाई मजा आ गया।
রোশনি গানটা ফুলি এনজয় করছে, কিন্তু ইয়াসের কাছে বিরক্তিকর লাগছে, তাই ও ঠুস করে গানটা বন্ধ করে দিল। আপনি বন্ধ করলেন কেন? কারণ আমার পছন্দ হয়নি তাই। এটা কেমন কথা? মাই উইশ। আচ্ছা তাহলে অন্য একটা। প্লিজ প্লিজ প্লিজ, এইভাবে চুপ করে বসে থাকতে ভালো লাগে না। তুই সত্যি একটা বিরক্ত কিরকা। ইয়াস ইশারায় অনুমতি দিল। রোশনিও অন্য একটা গান প্লে করে দিল। ऐसे लहरा के टूरू बुरू आ गई, ऐसे लहरा के टूरू बुरू आ गई, धड़कने बेतहाशा कड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी, तेरी ऐसा लगा दर्द ऐसा जगह, तेरी ऐसा लगा दर्द ऐसा जगह, चोट दिल पे बुखाए मजा आ गया मेरे रश के कमर। ইয়াসের জাস্ট মেজাজটা খারাপ হয়ে গেছে। রোশনি ইয়াসের এক্সপ্রেশন দেখে তাড়াতাড়ি গান অফ করে দিল। আসলে আমি ড্যাম্প যে সারাদিন ভাইয়া ভাইয়া করে আমার মাথা খায়, আর আমি তার থেকে রোম্যান্স আশা করেছিলাম। লাইক সিরিয়াসলি। মনে মনে ভাবলো ইয়াস। ভাইয়া বলছিলাম কি। ইয়াস চোখ রাঙিয়ে তাকায়। বাসায় পৌঁছে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই রোশনির মেজাজ খারাপ হয়ে যায়, কারণ সেখানে নোভা উপস্থিত, আর ইয়াসকে দেখা মাত্রই নির্লজ্জের মতো এসে সবার সামনে জড়িয়ে ধরলো। তুমি জানো আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তোমার আসতে এত দেরি হচ্ছে কেন? রাস্তায় কোনো বিপদ আপদ হয়নি তো? আই মিন তুমি ঠিক আছো তো? মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা টানাইতে গেছিল তো, কত মহান কাম কইরা আইছে। পোলাটারেও আমি মারলাম। মনে মনে বলো। ইয়াস নোভাকে নিজে থেকে ছাড়িয়ে নিল। রোশনির কল আসায় ও মুখ ভেঙচি দিয়ে অন্য সাইডে চলে যায়। হ্যালো মামা ক। আরে আমি অবশ্যই আসবো। কিছুক্ষণ কথা বলার পর রোশনি কলটা কেটে দিল। ভার্সিটি থেকে নাকি আমরা এডুকেশন ক্যাম্পেইনে যাচ্ছি। ইয়েস প্রিন্সেস। প্রিন্সেস না কুইন, সে যাই হোক, আমরা কিন্তু এবার অনেক মজা করব। হ্যাঁ। তখনই সেখানে রেহানা বেগম আসেন। কোথায় যাওয়ার কথা হচ্ছে? আমরা এডুকেশন ক্যাম্পেইনে যাচ্ছি। কোনো দরকার নেই যাওয়ার, শিখবে তো কিছুই না, উল্টে এর বাদর বাহিনী নিয়ে বাদরামি করবে। রেহানা বেগমের কথা শুনে রোশনি আর রাশিদ হেসে লুটুপুটি খাচ্ছে। এখানে হাসার কি আছে? রোশনি আর রাশিদ একসাথে বলল, ও বেবি গার্ল, ইউ আর নট আস্কিং ইউর পারমিশন, ইউ আর জাস্ট ইনফর্মিং ইউ। বলেই দুজন একসাথে হাই ফাইভ করে আবারও হাসতে লাগলো। বাপ মেয়ে পুরো একই রকম হয়েছে, আমার কোনো কথাই শোনে না। ইয়াস তুমি কিছু বলো। আমার যাওয়া হলো না। বিড়বিড় করে বললো কথাটা। তুমিও? আন্টি আপনি চিন্তা করবেন না, আমি তো যাচ্ছি ওর সাথে, ওর খেয়াল রাখবো। সো চিল। আপনি কোথায় যাচ্ছেন? বারে ভার্সিটি ভাইস প্রিন্সিপাল হয়ে নিজে না গেলে হয়? আমি তো ভুলেই গেছিলাম। তাছাড়া দেখলে না, তোমাকে আজ এত শপিং করে দিলাম ক্যাম্পেইনে যাওয়ার জন্য হয়তো, আর আঙ্কেলের কথাতেই তোমাকে নিয়ে গিয়েছিলাম। ঠিকই তো, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম যে হঠাৎ এই শপিং এর কারণ কি। কিন্তু পাপা, তুমি আবারও আমার সাথে বেইমানি করলে। আমি কি জানি? বাড়ির মেহমান সরকারের জিজ্ঞেস করো। রোশনি ওর মার দিকে তাকালো, কিন্তু তার রোশনির দিকে কোনো খেয়ালই নেই। সাবাস, এই না হলে আমার ছেলে। বলেই ইয়াসের মাথায় চুমু খেলো। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমার তো ভেবে খুশি লাগছে আমরা কত মাস্তি করবো আর সেলফি তুলবো। এই আফাজান আবার কোনে যাইনি। নোভাও তো সেম ভার্সিটি স্টুডেন্ট, তাই সেই হিসেবে ও যাবে। এই বদনার জীবন রেখা কোনো লাভ নাই। রাতে রোশনি আজ ইয়াসদের বাসায় থাকবে, কারণ কালকে ওর সবার আগে রেডি হতে হবে, আর ওর বেশিরভাগ আউটফিটসই ইয়াসদের বাসায়। কারণ ইয়াস কাব্য যখন বিদেশে ছিল তখন উনি বাসায় একা থাকতেন, তাই রোশনি ওনার সাথে থাকতো। রাত 2:39। পানির বিবাসা এলাকায় রোশনির ঘুম ভেঙে যায়, তাই কিচেনে যাওয়ার জন্য উঠে পড়ে সে। কিন্তু যখনই ইয়াসের রুম ক্রস করে যাচ্ছিল ওর কানে কিছু শব্দ ভেসে আসে। এটা ইয়াসের কণ্ঠ। রোশনি বুঝতে পারলো ইয়াস কারোর সাথে ফোনে কথা বলছে। এত রাতে কার সাথে কথা বলছে? কোনো গার্লফ্রেন্ড নাকি? শুনি তো কার সাথে কথা বলছে, কিন্তু কারোর কথা এভাবে কান পেতে শোনাটা কি ঠিক? ধর, জীবনে কোনো ঠিক কাজ করছে নাকি? শুনিনি কি বলে। রোশনি কান পেতে শোনার চেষ্টা করছে। ইয়াস কাউকে গম্ভীর কথায় বলছে। যা বলছি বুঝতে পারছো নিশ্চয়ই।
যা চোখ দিয়ে আমার জানের দিকে বাজে নজরে তাকিয়েছে সে চোখগুলো উপড়ে ফেলবে আর মুখে কয়লা দিয়ে এমনভাবে পোড়াবে যেন কিছু খেতে গেলেও নিরাদৃশ আহমেদ চৌধুরী ইয়াসের কথা মনে পড়ে। তার প্রেয়সীর দিকে